সুধী দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন বাংলার নিয়মিত আয়োজন ডক্টর স্টেশন অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবজাতক শিশুরোগ এবং শিশুদের কিডনিজনিত সমস্যা। কথা না বাড়িয়ে আসুন আজকে পরিচিত হয়ে আজকে আমাদের আলোচকদের সাথে। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর ডক্টর ওয়াজির আহমেদ স্যার। তিনি বিভাগীয় প্রধান, নবজাতক রোগ বিভাগ, মা ও শিশু, মেডিকেল কলেজ এবং হাসপাতাল, চট্টগ্রাম। আরও আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মারুফুল কাদের, সহযোগী অধ্যাপক, শিশু কিডনি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, হাসপাতাল। শিশুদের বিভিন্ন রোগ কিংবা নবজাতকের বিভিন্ন রোগ এবং সেই সাথে শিশুদের কিডনি রোগ, এগুলো আসলে আজকাল খুব একটা সমস্যার বিষয় বাবা মাদের জন্য, এবং আমাদের সাধারণ জনতা বা সাধারণ পাবলিক অনেক সময় বুঝতে পারেন না কোথায় যাবেন, কি করবেন। স্যারের কাছে প্রথমে আমাদের প্রশ্ন, প্রফেসর ডক্টর ওয়াজির আহমেদ স্যার, আপনি যদি বলেন যে নবজাতকের জন্ম হচ্ছে একজন নারীর গর্ভে, তো একজন নারীর গর্ভ থেকেই একজন মানুষের জীবনের সূচনা শুরু হয়, একজন নবজাতক পৃথিবীতে আসে। তো এই যে জন্মকালীন বা জন্মগত কিছু ত্রুটি তো মানে যেসব আমরা দেখে থাকি, সাধারণত কোন কোন ধরনের জন্মগত ত্রুটি নবজাতকদের হয়ে থাকে, এবং এই ধরনের জন্মগত ত্রুটি যে গর্ভকালীন সময়ে কোনো প্রিকশন নিলে বা মায়েদের প্রতি কোনো এক্সট্রা কেয়ার নিলে কি এটা প্রতিরোধ করা যায় কিনা? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পিছন দিক দিয়ে যাচ্ছি, যে প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমস যেগুলো নিউবর্নদের, নবজাতক শিশুদের হয়ে থাকে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সি ডিসাইড করার আগে আমাকে জানতে হবে যে মহিলার বয়স কত। আমরা সর্বপ্রথম যেটা বাংলাদেশের আইনে আছে যে 18 বছর নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তো সেইটা হলো মেন কথা, কেন একটা মেয়ে যদি 18 বছরের বেশি না হয়, সে নিজেই শিশু থাকে। তো সেই জন্য সেই বয়সটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা খুবই ইম্পর্ট্যান্ট, যেমন তার ওজন, তার হাইট, তার নিউট্রিশনাল যেটা বডির যেটা দরকার আর কি। আমরা মিনিমাম বলি একটা মেয়ে 40 কেজির নিচে হলে সে আন্ডারওয়েট প্রেগনেন্সির সময়, আর তার হাইট যদি 140 সেন্টিমিটারের নিচে হয় তাহলে আমরা বলি যে সে একটু খাটো আর কি। তো এটার পরে আসতেছে যে মায়ের কোনো ধরনের রোগ আছে কি না, প্রেগনেন্সি নেওয়ার আগে বা প্রেগনেন্সি হওয়ার সময় কোনো রোগ আছে কি না। যেমন মেইন জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস ইজ এ সিরিয়াস প্রবলেম। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। মায়ের ডায়াবেটিস নাও থাকতে পারে প্রেগনেন্সির আগে, কিন্তু যখনই প্রেগনেন্ট হয়ে যান তখনই ডায়াবেটিস ধরা পড়ে। আর ডায়াবেটিস ধরা পড়লেই এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। এটার কিন্তু অনেক সমস্যা করে, যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি বাচ্চার উপরে অনেক ক্ষতি হতে পারে। আরেকটা হলো যে হাইপার টেনশন। মায়ের যদি হাইপার টেনশন থাকে গর্ভবতী অবস্থায় তাহলে বাচ্চাকেও এফেক্ট করবে। মায়ের হাইপার টেনশন যদি আমরা কন্ট্রোল না করি, এক পর্যায়ে গিয়ে এটাকে একলেমশিয়া, প্রি-একলেমশিয়া হয়ে যেতে পারে, যেটাতে খিঁচুনি হতে পারে। মায়ের খিঁচুনি হলে, হাইপার টেনশন হলে, এগুলো সব মিলে দেখা যাচ্ছে এটা প্রভাবটা বাচ্চার উপরেও পড়ে। তারপরে হচ্ছে যে কোনো ইনফেকশাস ডিজিজ আছে কি না মায়ের, যেমন আমরা বলি হ্যাপাটাইটিস বি ইনফেকশন, এটা একটা সিরিয়াস ইনফেকশন। মায়ের যদি হ্যাপাটাইটিস বি যদি ভ্যাকসিনেশন না দিয়ে থাকে তাহলে দিতে হবে। আরেকটা হলো মায়ের ভ্যাকসিনেশনের মধ্যে আমরা টিটেনাস ভ্যাকসিনটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। যদি আমরা হিস্ট্রিতে না জানতে পারি যে মায়ের টিটেনাস ভ্যাকসিন আপ টু ডেট আছে কি না, যেমন 5টায় টিটেনাস ভ্যাকসিন নেওয়া দরকার, এখন আমরা জানি না, রুগী চলে আসছে, মাও বলতে পারছে না আমি ভ্যাকসিন পেয়েছি কিনা, তাহলে প্রেগনেন্সির সময় তাকে 2টো টিটেনাস ভ্যাকসিন দিতে হবে। তারপরে মায়ের কোনো ক্রনিক ইলনেস আছে কিনা, ক্রনিক ইলনেসের মধ্যে কোনো ধরনের নিঃশ্বাসের কষ্ট, অ্যাজমা আছে কিনা, মায়ের কোনো ধরনের ম্যালেরিয়া আছে কিনা, টিউবারকুলোসিস আছে না, এগুলো সব কিছু মিলিয়ে প্রেগনেন্সির সময় যেটা আমরা বলি, WHO একটা রিকমেন্ডেশন আছে, যে কোনো মা প্রেগনেন্সি হলে তাকে অ্যান্টিন্যাটাল চেকআপে যেতে হবে। একটা মিনিমাম অ্যান্টিন্যাটাল চেকআপ যেটা গর্ভবতী মাদেরকে যাওয়া উচিত ডাক্তারকে দেখানো, সেটা হলো 4টা, অ্যাটলিস্ট 4 টাইমস দে শুড গো টু একটা ডাক্তারের কাছে গিয়ে, যেটা হেলথ কমপ্লেক্স হতে পারে, যেখানে নার্স আছে, ডাক্তার আছে, গ্রামেগঞ্জের কথা বলছি, আর শহরে থাকলে তো কোনো সমস্যাই নেই। তো 4টা মিনিমাম, আজকাল বলতেছে 8টা করতেও বলতেছে, মিনিমাম 8টা অ্যান্টিন্যাটাল চেকআপ করলে এই ডিজিজগুলা আমরা আইডেন্টিফাই করতে পারবো, তার কি কি সমস্যা আছে সেগুলা। তারপরে হচ্ছে যে অ্যান্টিন্যাটাল চেকআপের সাথে যদি আমরা দেখি এগুলো সমস্যা আছে, তাহলে এগুলো ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে যে বার্থ রিলেটেড প্রবলেম, আপনি কোথায় বাচ্চাটাকে জন্ম দেবেন আর কি, এটা কি বাসায়
নাকি এটা কোনো হেলথ কমপ্লেক্সে, না একটা কোনো টার্সিয়ারি সেন্টারে। যখনই চলে আসে যে বাসায় ডেলিভারি, তো আমাদের দেশে কিন্তু বাসায় ডেলিভারি এখনও 53% অফ দি পপুলেশন বাসায় ডেলিভারি হচ্ছে। এইটাকে আমাদের আরও কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদেরকে ইনস্টিটিউশনাল ডেলিভারি, যেখানে একটা নার্স আছে, ডাক্তার আছে, অক্সিজেন আছে, রিসাসিটেশনের বাচ্চা যদি খারাপ বের হয় তাকে আমি কীভাবে অক্সিজেন দিব, কীভাবে সাকশন দিব, তার নিঃশ্বাস প্রশ্বাসটাকে আমি কীভাবে ঠিক করব, এগুলো করার জন্য যেন একটা ব্যবস্থা থাকে। তা আমাদের সরকার একটা উদ্যোগ নিয়েছে, সেটা হলো খুবই ভালো উদ্যোগ। WHO আছে, ওখানে ইউনিসেফ আছে, তারপরে সবাই মিলে, যেটা হলো হেল্প বেবিজ ব্রিথ ইনিশিয়েটিভ। হেল্প বেবিজ ব্রিথ ইনিশিয়েটিভ হচ্ছে কি, কিছু বার্থ অ্যাটেন্ডেন্টকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা গ্রামে বাসায় গিয়ে গিয়ে জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, MRI সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, NICU, ICU, CCU, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের
সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. কাটা ঠোঁট ও ফাটা তালু বা টাকরা দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসুন আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করি। আমেরিকার স্মাইল ট্রেন বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা, যারা শুধুমাত্র কাটা ঠোঁট ও ফাটা তালু নিয়ে কাজ করে, তাদেরকে সাহায্য করে। আমরা তাদের সাহায্যে ঢাকা কেয়ার হসপিটাল এবং চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই দরিদ্র রোগীদের আমরা অপারেশন করে থাকি। আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কোথাও যদি এই ধরনের শিশু দেখেন, তাদেরকে অবহেলার চোখে না দেখে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা সাধারণত 3 মাস বয়স থেকে ঠোঁটের অপারেশন করি, আর 9 মাস বয়স থেকে তালু বা টাকরার অপারেশন করি। জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালু কোনো অভিশাপ নয়, চিকিৎসায় সম্পূর্ণ ভালো। এই ডেলিভারিগুলো কন্ডাক্ট করবে। এরা কয়েকটা জিনিস দেখে যে বাচ্চা হওয়ার পরে কান্নাকাটি করেছে কি না। বাচ্চার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা কান্না আসা উচিত, সে ইমিডিয়েটলি কাঁদবে। সে কান্না মানে বাচ্চাটা সুস্থ আছে, তিনি নিঃশ্বাস নিচ্ছে, তার হার্ট রেট ঠিক আছে, তার কালারটা ঠিক আছে, দেখতে পিঙ্ক আছে, তার শরীরটা নীল না, নীল হওয়া যায় বাচ্চাটাই মানে খুবই খারাপ অবস্থা। তার মানে তার নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট, তার শ্বাস প্রশ্বাসের কষ্ট, তার হার্টের কষ্ট, এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই নার্সদেরকে আমরা মিনিমাম ট্রেনিং দিচ্ছি যে তুমি এই বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে দেখতে হবে যে তার নিঃশ্বাস প্রশ্বাস আছে কি না, সে কাঁদতেছে কি না। যদি বাচ্চাটা না কাঁদে তাহলে মিনিমাম কিভাবে অক্সিজেন ছাড়া এই বাচ্চাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। তার মধ্যে রয়েছে ওদেরকে এয়ারওয়েটে যেটা নিঃশ্বাস নেয় সেটাকে ক্লিয়ার করে দেওয়া, তারপরে ওদেরকে সাকশন দেওয়া, তারপরে স্টেথোস্কোপ দিয়ে দেখা ওদের হার্ট রেট আছে কি না। এগুলো সব মিলিয়ে যখন মনে করে, এইটার জন্য যেটা আমরা করি ইনস্টিটিউশন ডেলিভারি, আমরা একটা আপগার স্কোর করি। এই আপগার স্কোরের মধ্যে আমরা 10 ধরি, এক একটা কালারের জন্য, অ্যাক্টিভিটির জন্য, তার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, তার হার্ট রেটের জন্য 2 করে আমরা 10 ধরি। 3-এর নিচে যদি ইনস্টিটিউশন ডেলিভারিতে 3-এর নিচে আসে, আমরা এটাকে বলি বার্থ অ্যাসফিক্সিয়া। বার্থ অ্যাসফিক্সিয়া মানে সে নিঃশ্বাস নিতে পারেনি, অক্সিজেন নিতে পারেনি, তার মাথায় অক্সিজেন যায়নি, তার সমস্যা হয়ে গেছে। আর 3 থেকে 5 হলে আমরা মনে করি এটা মডারেট অ্যাসফিক্সিয়া। আর 7-এর উপরে গেলে আমরা মনে করি বাচ্চাটা সুস্থ আছে, সে কাঁদতেছে, হাত পা নাড়তেছে, সব রঙটা ভালো আছে, সব কিছু ভালো আছে। সেই বাচ্চাকে সঙ্গে সঙ্গে আমরা পেঁচিয়ে একটা নর্মাল টেম্পারেচারে রেখে মার কাছে দিয়ে দিই। আর মা যদি পারে সে বাচ্চাকে দুধ খাওয়ানো উইদিন 1 আওয়ার আমরা বলি তার দুধ খাওয়ানো শুরু করে দেওয়া উচিত। এইগুলো হলো বেসিক জিনিস যেগুলো আমাদের করা উচিত। কিন্তু এর থেকে বেশি কমপ্লিকেশন হলে সেটা টার্সিয়ারি সেন্টারে পাঠিয়ে দিতে হবে, রেফারেল সিস্টেম একটা থাকতে হবে। ধন্যবাদ স্যার এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তো আমাদের পরবর্তী প্রশ্ন যদি ধরি, যে একটা বাচ্চা যখন জন্মায় মায়ের গর্ভ থেকে, এরপরে যে স্যার আপনি একটু বলে দিয়েছেন যে ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার,
স্তন্যদুগ্ধ ধান যদি আমরা বাংলায় বলি, যে তাহলে এটা ছাড়াও আর কি কি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারি একটা নবজাতক শিশুকে যত্ন করার ব্যাপারে? একজন সাধারণ মানুষ হিসেবে কি কি তারা দেখবে বা কোন বিষয়ের উপর গুরুত্ব দিবে এই ব্যাপারে যদি কিছু? হ্যাঁ, আপনি প্রশ্নটা ভালোই করেছেন। এটা সবার জানার দরকার আছে, যারা গর্ভবতী মা হবেন বা যাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকা উচিত। সেটা হচ্ছে যে বাচ্চা একটা জন্মের পরে, আমি যেটা বললাম, বাচ্চা কাঁদতে হবে। একটা স্বাভাবিক বাচ্চার আমরা জানি ওজন 2.5 কেজি হওয়া উচিত। 2.5 কেজির নিচে হলে আমরা সেটাকে লো বার্থ ওয়েট বেবিজ বলি, তাদের একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আর একটা হলো জেস্টেশনাল পিরিয়ড, গর্ভবতী অবস্থায় সে কয় মাস ছিল গর্ভে। আমরা মিনিমাম মনে করি যে 37 উইক 37 সপ্তাহ থাকা উচিত। সেটাই আমরা বলি এটা টার্ম বেবি। একটা টার্ম বেবির যদি হয়, তার সব কিছু ভালো থাকার কথা। তার ওয়েট যদি 2.5 কেজি হয়, তার 2.5 কেজির উপরে হয়, তাহলে সেই বাচ্চাটা সুস্থ থাকার কথা। এই সুস্থ বাচ্চাকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা মার থেকে যখন বের হচ্ছে বাচ্চাটাকে নাভিটা কাটতে হবে। আপনার নাভিটা কাটলাম, নাভিটা কেটে আমরা কী করলাম, মায়ের সাথে দিয়ে দিলাম। আর মায়ের যদি ভালো সুস্থ মা থাকে, সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিলাম। দেওয়ার আগে আমরা যে জিনিসটা করি, তার শরীরে কিছু পানি লেগে থাকতে পারে, যেগুলো আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডগুলোকে হালকাভাবে মুছে ফেলতে হবে। তার সাথে থাকে কিছু সাদা সাদা অংশ চামড়ার মতন লেগে থাকে শরীরে, সেটাকে আমরা ভ্যার্নিক্স স্কুইজিওজা বলি। গ্রামগঞ্জে একটা অভ্যেস আছে এটাকে মুছে মুছে ফেলে দেওয়া। অনেকে করে কি, সাদা অংশটাকে শরীর থেকে মুছে ফেলে। এটা মুছার দরকার নেই, এটা খুবই প্রোটেক্টিভ। এটা ইনফেকশন থেকে প্রোটেক্ট করে আর টেম্পারেচারটাকে মেনটেন করে। সেই জন্য আমি বলবো, বাচ্চা হওয়ার সাথে সাথে শুধু পানিটা মুছে ফেলবেন, একটা কাপড় দিয়ে, তেনা দিয়ে বা টাওয়াল দিয়ে মুছে ফেলবেন। তারপরে ওকে পেঁচিয়ে ফেলবেন, তার মাথা শরীর পুরোটাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে মাকে দিয়ে দেবেন। টেম্পারেচারটা মেনটেন করা উচিত। সেটা হলো যে আমরা বলে থাকি যে একটা টেম্পারেচার নর্মাল হলো 36.5 to 37.5, 36.5 থেকে 37.5 পর্যন্ত আমরা এটাকে সেন্টিগ্রেডে হিসাব করি। আর আপনি যদি এটাকে ফ্যারেনহাইটে হিসাব করতে যান, তাহলে এটা দেখা যাবে কি 97 থেকে 98 ফ্যারেনহাইট ডিগ্রি থাকতে হবে। রুম টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে, বিকজ হাইপোথার্মিয়া, বাচ্চা ঠান্ডা হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস। বাচ্চা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে তার কী হবে, শারীরিক সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তার শরীরের পুরো মেটাবলিজম, তার গ্লুকোজ, তার হার্ট রেট, তার ব্রেনে অক্সিজেন যাওয়া, এগুলো সব কিছু কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে টেম্পারেচারে খুব বেশি আমাদেরকে মনোযোগ দিতে হবে। বাচ্চাকে আমি খোলা রাখতে পারবো না, বাচ্চাকে সঙ্গে সঙ্গে এই পানি টানি সরিয়ে তাকে পেঁচিয়ে মার কোলে দিয়ে দিতে হবে। তারপরে মাকে শিখিয়ে দিতে হবে কীভাবে বাচ্চাকে ব্রেস্ট অ্যাটাচমেন্ট করবে। তারপরে আমরা ইনিশিয়াল ব্রেস্ট ফিডিংটা শুরু করে দেব। যদি কোনো সমস্যা মায়ের না থাকে, বাচ্চারও যদি কোনো সমস্যা, স্বাভাবিক বাচ্চাদের বেলায় এই প্রসিডিওরগুলো আমরা অ্যাপ্লাই করব। ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছুই জানতে পারলাম। এবার আমরা আসি শিশুদের কিডনি রোগ নিয়ে। আমাদের আরেকজন অতিথি আছেন, ডক্টর মারুফুল কাদের, সহযোগী অধ্যাপক। তো ডক্টর মারুফের কাছে আমার প্রশ্ন, শিশুদের কিডনিতে কোন কোন ধরনের সমস্যা হতে পারে, বা কিডনিতে কোনো কনজেনিটাল, যেটা আমরা বলি যে জন্মগত কোনো অসুস্থতা কি হতে পারে কি না? আপনার মাধ্যমে আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাতে চাই এমন একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা যদি একটু বলতে চাই, এভাবে বলি যে একটা সময়ে শিশুদের কিডনি রোগ হয়, এটাই কিন্তু ধারণা ছিল না। তো এখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন। তো শিশুদের যে কিডনি রোগগুলো আমরা সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, যেটা শরীর ফুলে যায়। এবং এটা দেখা যায় 75 থেকে 85% শতকরা, 75 থেকে 85% ক্ষেত্রে এই রোগটা নিয়ে আমাদের কাছে আসে। তাছাড়া আমরা বলি অ্যাকিউট পোস্ট স্ট্রোকা গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা প্রচলিত অর্থে এজিএন নামে সবাই চেনে। এটা প্রায় থাকে আপনার 10 থেকে 15%। এবং আরেকটা আমরা পাই যে কিডনি ফেইলিউর, অর্থাৎ কিডনি বিকল। কোনোটা সাময়িক কিডনি বিকল, যেটা প্রায় 7 থেকে 10% শতকরা। এবং স্থায়ী কিডনি বিকল, যেটা সিকেডি বলা হয়, সেটাও প্রায় 7% শতকরা। তাছাড়া আমরা কিছু জন্মগত কিডনির ত্রুটি পাই, হ্যাঁ। এবং জন্মগত কিডনির ত্রুটি কিন্তু আমরা একেবারে কম না, প্রায় 5 থেকে 7% মতো পাই। অনেক ক্ষেত্রে আমরা 10% পেতে পারি। তাছাড়া ইউরিন ইনফেকশন থাকে। তাছাড়া আমরা বলি এসএলই নামে একটা রোগ আছে, এসএলই মেয়েদের বেশি হয়, হেনোসেনের পারপুরা, আইজিএ নেফ্রোপ্যাথি এবং আরও অন্যান্য রোগ আছে। আর যেটা পরের প্রশ্নটা করলেন যে বাচ্চাদের জন্মগত কিডনির ত্রুটি,
এখানটা যে বাচ্চাদের কিডনি এবং কিডনি থেকে যে নালীটা নামে এবং প্রস্রাবের যে থলি এবং তার থেকে যে প্রস্রাবের নালীটা নামে যেটা পেশাব ইউরেথ্রা বলা হয়, এই পুরোটা অংশের মধ্যে কিন্তু বিভিন্ন ত্রুটি থাকতে পারে এবং এটা আমরা প্রায় পেয়ে থাকি। আমার পাশে স্যার আছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু অনেক জন্মগত ত্রুটি ধরা পড়ে এবং দেখা যায় অনেক সময় বাবা মা অনেক বেশি প্যানিক হয়ে আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আসে। এখন যেহেতু অনেক ভালো আল্ট্রাসোনোগ্রাম হয়, যে অ্যানিমেল স্ক্যানে ধরা পড়ে যে বাচ্চাটার জন্মগত কোনো কিডনি ত্রুটি আছে কিনা, যেমন হাইড্রোনেফ্রোসিস বলা হয়, হ্যাঁ, এবং পোস্টোটাল ভালভ, এগুলো আমরা কিন্তু পলিসিস্টিক কিডনি এগুলো আমরা পেয়ে যাই। এবং এটা আমাদের দেখা যায় যে ডেলিভারির পরে এটা আমাদের আবার 5 থেকে 7 দিন পরে আল্ট্রাসোনোগ্রাম করে এটা কনফার্ম করতে হয়। তো এই জন্মগত ত্রুটি কিন্তু যদি আমরা সময় মতো যদি অ্যাড্রেস করতে পারি, এটা কিন্তু খুব সুন্দর করে নিরাময়যোগ্য। আমি এটার সঙ্গে একটু অ্যাড করতে চাচ্ছি, যেটা হলো ছেলে শিশু জন্মানোর পরে একটা জিনিস দেখা যাচ্ছে, ওদের পেশাবের যে জায়গায় অঙ্গটা প্যানিস যেটা বলে থাকি আমরা, ওই প্যানিসের নিচে যে ফুটাটা প্যানিসের সামনে খোলা উচিত, কিন্তু দেখা যাচ্ছে এটা নিচে খুলে গেছে। এটা হাইপোস্পিডিয়াসিস আমরা বলে থাকি। এই হাইপোস্পিডিয়াসিস যদি থাকে, এটা যদি আমরা ডায়াগনোস না করে সার্কামসেশন করে ফেলি, তাহলে হাইপোস্পিডিয়াসিস কারেকশনটা সমস্যা হয়ে যায়। এই সার্কামসেশন করলে যে চামড়াটা সামনে থাকে, আপনি ফেলে দিলে যখন আপনি হাইপোস্পিডিয়াসিসটা কারেক্ট করতে যাবেন, তখন ওই মিউকোজাল যেটা লেয়ারটা আছে সেটা আপনি পাবেন না। সেই জন্য সব শিশু যেগুলো জন্মায়, জন্মের পরে ওদের হাইপোস্পিডিয়াসিস থাকলে বাবা মাকে বলে দিতে হবে খতনা করার আগে একজন সার্জনকে দেখাবেন। সার্জন আপনাকে বলবে কখন খতনা করতে হবে। ডক্টর মারুফুল কাদেরের কাছে আপনি যেটা বলেছেন যে নেফ্রোটিক সিনড্রোম এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা যতটা বললেন যে 85% বাচ্চারা আসছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে এবং 15% গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে। তো আমাদেরকে কি একটু বলবেন যে আমাদের সাধারণ বাবা মা যারা আছেন, বা সাধারণ বলছি না, আমি বলছি যে যারা নন ডক্টর কিংবা আপনাদের পেশে যারা নেই, তারা কি করে বুঝবে যে বাচ্চার কোন সমস্যা দেখলে তারা একজন চিকিৎসকের শরণাপন্ন হবে, এবং আপনারা এটা ডায়াগনোসিস করার জন্য কি করে থাকেন, যে ক্লিনিক্যালি কি ফাইন্ডিংস পান আর কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে কনফার্ম হন যে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস কিংবা নেফ্রোটিক সিনড্রোম? আচ্ছা, আমি দর্শকদের জন্য একটু সহজ করে বলি, একদম স্পেসিফিক নেফ্রোটিক সিনড্রোম এই জন্য না থেকে, যে একটা বাচ্চা যখন দেখবেন প্রস্রাব কমে গেছে, প্রস্রাব লাল হচ্ছে, চোখের পাতা ফুলে গেছে, অথবা চোখের পাতা। একটু প্রশ্ন, যে প্রস্রাব কমে যাওয়াটা তারা কি করে বুঝবে, এটা যদি একটু। হ্যাঁ, মা বাবা জানে যে বাচ্চা দিনের বেলা মানে সারাদিনে কতবার পেশাব করে, কত অ্যামাউন্টে পেশাব করে। যখন দেখবে বাচ্চা মানে তাদের চোখে যখন লাগবে, যে মনের মধ্যে আসবে যে না, আমার বাচ্চা কয়েকদিন আগেও যেরকম স্বাভাবিক পেশাব করতো এখন কিন্তু ওরকম করছে না, এতটুকুতে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। এবং চোখের পাতা ফোলা দেখা যাবে, পাশাপাশি শরীরে ফুলা আসতে পারে। প্রস্রাব যদি লাল হয়, যেটা আমরা হিমাচুরি বলি, রক্ত দেখা যায়। পাশাপাশি অনেক সময় দেখা যায় আমাদের অনেক পেশেন্ট আসে হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসছে, তাদের হার্ট ফেলিওর, খিচুড়ি নিয়ে আসছে, অর্থাৎ তাদের প্রেশার মেপে দেখলেন যে প্রেশার অনেক বেশি পেয়েছেন আপনি। অনেক বাচ্চা অনেক দিন ধরে দেখা যায় যে আপনার খায় না, বাচ্চার রক্ত শূন্য হয়ে গেছে। আপনি পরীক্ষা করে দেখলেন যে তার অলরেডি তার কিন্তু কিডনি ফেলিওর ডেভেলপ করে গেছে। তাছাড়া আমরা আরও কিছু জিনিস পাই, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে মানে এই জন্মগত ত্রুটিগুলো বললাম। জন্মগত ত্রুটিগুলো অর্থাৎ এই যে আমাদের যদি বাচ্চাদের জেনিটালিয়া বা লিঙ্গটা যদি দেখা হয়, যে মানে তার ছিদ্রের অবস্থানটা কোথায়, ইউরেথ্রার অবস্থানটা কোথায়, অথবা পেটের মধ্যে চাকা অনুভব হচ্ছে, মা হয়তো গোসল করাচ্ছেন, ওই সময় পেটের এক পাশে একটা চাকা পেলেন, তাই দেখবেন হাইড্রোনেফ্রোসিস, আমরা একটা চাকা পেতে পারি। হ্যাঁ, তাছাড়া বাচ্চা প্রস্রাব করছে, প্রস্রাব করার সময় বাচ্চা ফোঁটা পেশাব করে। হ্যাঁ, ছেলে বাচ্চা ফোঁটা পেশাব করে, এবং পেশাব করার সময় অনেক সময় দেখা যায় প্রস্রাব করছে, একটু থামে, একটু প্রস্রাব করে, একটু থামে, অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট স্ট্রিম। এখানে ছেলে বাচ্চার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পোস্টোটাল ভালভ চিন্তা করতে হবে, অর্থাৎ পেশাবের রাস্তায় একটা পর্দা আছে। এবং আমাদের গ্রামের দেশে আমাদের একটা প্রচলিত ধারণা হলো যে প্রস্রাব করতে ছেলে বাচ্চার সমস্যা মানে তাকে খতনা করাতে হবে। আসলে কিন্তু জিনিসটা তা না, আসলে এটা পোস্টোটাল ভালভ। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের আমরা অনেক সময় চিন্তা করি না আসলে বাচ্চাদের প্রেশার আছে। হ্যাঁ, আমাদের
আমাদের দেশে এখন কিন্তু দেখা যায় অনেক বেশি বাচ্চা ওবেস, স্থূল। একটা প্রশ্ন ছিল যে বাচ্চাদের প্রেশার বা হাইপারটেনশন, হ্যাঁ প্রেশার বলতে যে আমরা যেটা বলি উচ্চচাপ, উচ্চ রক্তচাপ, সেটার মানে এখন কোন ধরনের মানে কি আপনাদের রেটটা কেমন, যে আগের থেকে বেশি পাচ্ছেন বাচ্চাদের উচ্চ রক্তচাপ সম্পন্ন বাচ্চা? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে যাদের হাইপারটেনশন বা রক্তচাপ বেশি থাকে সেসব বাচ্চাদেরকে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি বা এরকম কোনো ব্যাপার আছে কিনা, রিলেশন আছে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য যে আমাদের রিকমেন্ডেশন হলো যে 3 বছর বয়সের পরে আপনি যখন একটা চেম্বারে রোগী দেখবেন তা কিন্তু প্রেশার চেক করা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন। এবং বিশেষ করে এখন যে হারে আমাদের ফাস্টফুডের যে প্রবণতা, হ্যাঁ তাতে কিন্তু ওবেসিটি বেড়ে গেছে, স্থূলতা বেড়ে গেছে। এবং আমাদের দেখা যায় আমাদের টিফিনে কিন্তু আসলে বাচ্চাদের টিফিনে দেখা যাচ্ছে প্রসেস ফুড দেওয়া হচ্ছে, এবং এখানে সল্ট এবং ফসফেটটা অনেক বেশি হাই। খেলাধুলার কোনো আসলে ব্যবস্থা নেই, এবং বাসায় সবসময় কম্পিউটার ল্যাপটপে বসা থাকে, ফলে এদের ওবেসিটি হয়, এদের হাইপার টেনশন ডেভেলপ করে। এই হাইপার টেনশনটার কারণে যদি লং স্ট্যান্ডিং হাইপার টেনশন থাকে, অনেক দিন ধরে হাইপার টেনশন, তখন এটা কিন্তু একসময়তে কিন্তু কিডনির উপরে চাপ প্রয়োগ করে, এবং তাতে এত প্রোটিনিউরিয়া অর্থাৎ প্রেশার দিয়ে প্রোটিন যায়, একটা সময় দেখা যায় তার কিডনি ফেলিয়ার হতে পারে, হ্যাঁ এবং অন্যান্য উপসর্গ কিন্তু হতে পারে। তো সুতরাং আমাদের যে রুটিন এই চেক আপের সময় আমাদের কিন্তু প্রেশার চেক করতে হবে যাতে আনডায়াগনোজ না থাকে। অনেক ধন্যবাদ। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে আমাদের আসলে ধারণা যে বাচ্চাদের কি বাচ্চাদের প্রেশার এটা হয়তো বা মিথে পরিণত হয়েছে, যেটা হতে পারে না, কিন্তু এটা হচ্ছে। তো ধন্যবাদ। এখন আমরা একটু আসি যে ওয়াজিদ স্যারের কাছে। একজন নবজাতক আর শিশুর বা বিশেষ করে নবজাতক পর্যায় থেকে যে শিশু হচ্ছে, বাড়ছে, তো এটা এই যে গ্রোথ এটা আমরা কিভাবে বুঝবো বা বাবা মা কীভাবে মনিটর করবে যে তার শিশু মেন্টালি এবং ফিজিক্যালি গ্রোথটা ঠিক আছে, সেটার কোনো প্যারামিটার বা কিছু আছে কিনা? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সবসময় আমরা চেম্বারে এই প্রশ্নটা আমাদেরকে বাবা মা করে থাকে যে আমার বাচ্চার ওজন বাড়ছে না, আমার বাচ্চা ছোট, অন্য বাচ্চা। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates.
Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, NICU, ICU, CCU, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. তুলনায় এরকম একটা কমপ্লেন থাকেই। তো এটা আমি যেটা আগেই বলেছি যে প্রেগনেন্সির সময় যদি আমরা একটা গর্ভবতী মায়ের কমসে কম আপনার 10 কেজি ওজন বাড়তে হবে ডিউরিং প্রেগনেন্সি। এর নিচে যদি ওয়েট হয় 10 কেজির নিচে, তাহলেই বোঝা যাবে যে এই বাচ্চাটা লো বার্থ ওয়েট বাচ্চা হতে পারে। এখন লো বার্থ ওয়েট যদি বাচ্চা হয় তার প্রপোর্শনালি ওয়েটটা বাড়বে একটা সিস্টেমতে। আমরা একটা গ্রস বলে থাকি, আপনার বাচ্চা যদি 2 কেজি হয় জন্মের সময়, সে 6 মাসে গিয়ে তার ডাবল হবে, আর 1 বছরে গিয়ে তার 3 গুণ হবে। এর নিচে হলে খারাপ, এর উপরে হলে ভালো। এখন আপনি গ্রোথ কীভাবে মনিটরিং করবেন? গ্রোথ মনিটরিং আর হলো যে আপনি রেগুলার আপনার ওয়েট নিতে হয় বাচ্চার। ওয়েট আমরা নিই, মাথার যেটা সার্কামফারেন্স আছে সেটা নিই, আমরা ওর লেন্থটা নিই। এই 3টা জিনিস নিয়েই আমরা বেস করি। আমাদের একটা চার্ট থাকে, সেন্টাইল চার্টে আমরা ফেলি। সেন্টাইল চার্টের মধ্যে সে যদি দেখা যাচ্ছে সে 58 সেন্টাইল 50 আর 90-এর মধ্যে আছে, তার মানে সে তার ওজন ওয়েটের সবই ভালো আছে। আর যদি দেখি না সে 90-এর উপর আছে, সে একটু ভালো ওবিস বলি আমরা, তার ওয়েটটা স্বাভাবিক থেকে বেশি আছে। আর যদি দেখি 10-এর নিচে আছে, তার ওয়েটটা অনেক কম। তার মানে আমাদের বাবা মাদের ওই পার্সেন্টাইল গ্রোথ নিয়ে একটু ধারণা থাকা উচিত। আমি যেটা বলবো যে সচেতন, মানে সচেতন কেন, সব বাবা মায়ের উচিত। আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকেই প্রায় চলে আসছি, আমাদের সময় স্বল্পতা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দুইটাই। তো তারপরও শেষের দিকে এসে বলছি ডক্টর মারুফ আপনাকে যে আপনি একটা বিভাগের প্রধান চট্টগ্রাম মেডিকেল কলেজে। এটা আমরা যখন পড়েছি আসলে তখন ছিল না, শিশু কিডনি বিভাগ। এখন আপনারা কোন মানে রোগী কী ধরনের পাচ্ছেন, বা এটাকে হার দিন দিন বেড়ে যাচ্ছে কিনা, যে শিশুদের কিডনি রোগের সমস্যা বেড়ে যাচ্ছে, বা এই সম্পর্কে করণীয় কি, মানে সাধারণ জনগণকে কোনো যদি পরামর্শ দেন যে ব্যাপারে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে কিডনি রোগ কিন্তু প্রতিরোধে অনেক উপায় আছে এবং খুব সাদামাটা। আপনার বাচ্চার জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল খাওয়াবেন,
কোনো জ্বর কমাতেই হবে, কমাতে যে আপনার ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ দিয়ে আপনি জ্বর কমাবেন, আপনার বাচ্চা কিডনি ফেলিয়ার হতে পারে। আমাদের বাচ্চারা কিন্তু ডায়রিয়াতে ভোগে। ডায়রিয়া হবে, পানি শূন্যতা পূরণ আপনি করতে হবে। এবং পানি শূন্যতা পূরণের জন্য কী করে আমরা করি? পানি খায়, স্যালাইন খায়। কারণ এখানে যেটা বর্তমানে অনেকে ভুল করে থাকেন যে স্যালাইনটা বানানো হচ্ছে, আমরা নর্মালি বানাবো আধা লিটার পানিতে 1 প্যাকেট খাবার স্যালাইন একসাথে গুলাবো। কিন্তু অনেকে করেন একটু করে স্যালাইন দেন, একটু পানি দেন, তাতে হয় কি ঘনত্ব তারতম্য হয়, ফলে দেখা যায় লবণের পরিমাণ বেড়ে যায় বা কমে যায়, হাইপারনাট্রিমি। এখান থেকে কিন্তু রেনাল ফেলিয়ার হতে পারে। 3 নম্বর বলবো খোস পাচড়া হয়। খোস পাচড়া হলে এইটার থেকে কিন্তু আমাদের গলা ব্যথা বা খোস পাচড়া থেকে আমাদের এজিএন রোগটা হতে পারে। সুতরাং খোস পাচড়াকে সাধারণভাবে না নিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করবেন। চতুর্থ আমি বলতে চাই, মায়ের পেটে থাকার সময় যে আল্ট্রাসনোগ্রাম, অ্যানোমিল স্ক্যান যেটা বলা হয়, এটা অবশ্যই একজন ভালো জায়গায় অ্যানোমিল স্ক্যানটা করতে হবে। ফলে যদি বাচ্চার কোনো জন্মগত কোনো কিডনি ত্রুটি থাকে সেটা আইডেন্টিফাই হবে। এবং এটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোনেফ্রোসিস, মানে এখানে একটু অ্যাড করে একটা ভালো সেন্টারে এবং ভালো অভিজ্ঞ সনোলজিস্ট দিয়ে করতে হবে। ওনারা দেখা যায় বেশিরভাগ গ্রামেগঞ্জে করে। এবং ডায়াগনোসিস হওয়ার পরে অনেক কিডনির ত্রুটি আছে যেটা আপনার সময় মতো যে অপারেশন করা হয় কিডনির ফেলিওর থেকে কিন্তু আপনার বাচ্চা রক্ষা পাবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার যে প্রবণতা, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ রেজিস্টার্ড ফিজিশিয়ান, এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন যে কোনো পর্যায়ে এবং তাদের পরামর্শ মতো ওষুধ খাবেন, তাহলে ওষুধের যে প্রতিক্রিয়া বা অন্য যে সমস্যাগুলো সেটা আপনার হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম এবং শেষের দিকে একদম আমি ওয়াজিজ স্যারকে একটু বলবো যে এই যে নবজাতক এবং শিশুদের যে এরাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং এরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা, সঠিকভাবে গ্রোথ মেন্টালি এবং ফিজিক্যালি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমরা ব্যক্তিগত সামাজিক সবচেয়ে বেশি হচ্ছে সরকারি পর্যায়ে আপনি কিছুটা শুরুর দিকে আলোকপাত করেছিলেন স্যার, সেই ব্যাপারে একটু যদি আলোকপাত করেন এবং কী কী করা যায়। বা হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে প্রায় আপনার 10 লক্ষ না বেশি হবে 1 বছরের শিশু জন্মায়, প্রায় এটা আমার মনে হয় 20-এর কাছাকাছি হবে। আর এটার থেকে 1.7 মিলিয়ন প্রায় আপনার 17 লক্ষ শিশু বাসার মধ্যে জন্মায়, 53% বাসায়। তো এখন বাসায় যেগুলো জন্মায় শিশু, আমাদেরকে মোটিভেট করতে হবে যে আপনারা গাইনিকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের কাছে গিয়ে প্রেগন্যান্সির পরে আপনারা যোগাযোগ করবেন। আপনারা জানার চেষ্টা করবেন আপনার মধ্যে কোনো শারীরিক অসুবিধা আছে কি না, সেইটা আইডেন্টিফাই করার পরে আপনাকে ফলো আপে চিন্তা করতে হবে আমি ডেলিভারিটা কোথায় দেব। আমার বাচ্চার যদি আলট্রাসাউন্ড করে আমার ব্লাড প্রেশার বেশি, জেস্টেশনাল ডায়াবেটিস আছে, আমি বাসায় ডেলিভারি করতে পারবো না। এই বাচ্চাটাকে অবশ্যই আমাকে একটা টার্সিয়ারি সেন্টার বা যেখানে একটা ব্যবস্থা আছে বাচ্চাকে কীভাবে তাকে রিসাসিটেট করা যায়, যা দরকার একটা। আমি যেমন বলি আমাদের মা ও শিশু হাসপাতাল, আমি যেখানে আছি অ্যাজ এ প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমরা একটা বিরাট ওয়ার্ড খুলে রেখেছি। ওখানে আমরা এনআইসিউতে আমাদের 43 বেড আছে। আমরা ওখানে যেগুলো বাচ্চা পাচ্ছি ওদেরকে আমরা সেবা দিচ্ছি, যেগুলো খারাপ বাচ্চা। তা আমরা চাই না খারাপ বাচ্চাগুলো আসুক। সেটা হলো যে আরেকটা হলো যে বাচ্চা হওয়ার সাথে সাথে গ্রামেগঞ্জে কিছু প্রবণতা আছে, বাচ্চাকে কান্দাবার জন্য পাটা তুলে দেয়, মাথাটা নিচে করে থাপড়াতে শুরু করে। এটাতে কি হয়, আরও সমস্যা বেড়ে যায়, বাচ্চার লাংসের উপরে কম্প্রেশন চলে আসে, সে নিঃশ্বাস নিতে পারে না। 2 নম্বর হচ্ছে যে খুবই দরকারি জিনিস, সেটা হলো ব্রেস্ট মিল্কটা খুবই প্রয়োজনীয় জিনিস। আর তার মধ্যে একটা যেটা আছে সেটা হলো শাল দুধ, আমরা যেটাকে কোলোস্ট্রম বলে থাকি। এই কোলোস্ট্রমটা যেন ফেলে না দেয়, এটাকে যেন অবশ্যই, এটা একটা বলা হয় এটা ফার্স্ট ভ্যাকসিনেশন অফ লাইফ। এখানে অনেক ধরনের অ্যান্টিবডি আছে, এটাকে ইমিউনিটি বাড়ায়, বাচ্চার রোগ প্রতিরোধ কমায়। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ, বাবার ব্লাড গ্রুপ, RH মায়েরটাও দেখতে হবে, বাবারটাও দেখতে হবে। কেন, রক্তের যদি গ্রুপ কিছু সমস্যা থাকে বিয়ের আগে, সেটা আগের থেকেই চিন্তা করতে হবে। যেমন একটা খুব বিরাট সমস্যা হয় RH ইনকম্প্যাটিবিলিটি, বাচ্চাটা হলো RH পজিটিভ, মা হলো RH নেগেটিভ, তার সিভিয়ার জন্ডিস হতে পারে, হেমোলাইসিস হতে পারে। তো এগুলো জিনিস সব কিছু মিলে বাচ্চাকে যদি আমি দুধ খাওয়াই 6 মাস পর্যন্ত শুধু দুধ খাওয়াবো, 6 মাসের পরে আমি শক্ত খাবার সহ
তাকে আমি উইনিং করে আস্তে আস্তে তাকে স্বাভাবিক খাবারে নিয়ে আসবো। 2 বছর পর্যন্ত একটা মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। এর মধ্যে যদি শারীরিক কোনো সমস্যা হয় সেগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা করতে হবে। আমরা একটা সুস্থ বাচ্চা চাই। মেন্টালি মা যদি ঠিকভাবে একটা বাচ্চাকে প্রয়োজনীয় সব সেবা দিতে পারে, সেটা হলে বাচ্চা সবসময় সুস্থ থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমাদের যে আলোচনাটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নবজাতক এবং শিশু রোগ, এবং সেই সাথে হচ্ছে শিশুদের কিডনি রোগ, শিশুদের উচ্চ রক্তচাপ। তো আমাদের সাধারণ বাবা মা যারা আছেন তারা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন, এবং আমি আশা করি তার থেকে তারা অনেক উপকার পাবেন। কারণ একটা শিশু আমাদের দেশে, যে কোনো দেশেরই ভবিষ্যৎ। আমাদের নবজাতকরা যদি সুস্থ থাকে, সুস্থভাবে বেড়ে ওঠে, আমাদের দেশ এগিয়ে যাবে। তো থাকুন আমাদের সকলের সাথে এটিএন বাংলার ডক্টর স্টেশনের সাথে।